ওং হিং ক্রিং কালিকাই নমঃ। 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 আমার দেওয়া এই বলি স্বীকার করো। আমার বর দেওয়া এই বলি স্বীকার করো। স্বীকার করো, স্বীকার করো। আমার দেওয়া এই বলি স্বীকার করো, তুমি স্বীকার করো। এবার আর আমাকে কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। আমার অসম্পূর্ণ স্বপ্ন এবার পূরণ হবে। কেউ আটকাতে পারবে না আমাকে, কেউ আটকাতে পারবে না। এবার আর আমাকে কেউ আটকাতে পারবে না, কেউ না। জামিলপুর নামের একটা ছোট্ট গ্রামে বাস করে মৃগাঙ্ক আর তার ছোট ভাই নিজেদের স্ত্রীদেরকে নিয়ে। অনেক ছোটবেলাতেই মৃগাঙ্কের বাবা মায়ের কলেরা রোগে মৃত্যু হয়ে যায়। তারপর থেকে মৃগাঙ্ক আর তার ভাই শৈলেশ তাদের এই ছোট্ট বাড়িতে একাই থাকত। হঠাৎ একদিন মৃগাঙ্কের ছোট ভাই শৈলেশ পাশের গ্রামের এক জেলের মেয়ে বিন্তিকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। শৈলেশের বিয়ের বছর 2 পর মৃগাঙ্ক বিয়ে করে তাদেরই গ্রামের এক মেয়ে সুনিতাকে। ভালোই চলতে থাকে তাদের 4 জনের সংসার। শৈলেশ আর বিন্তির বিয়ের আগে হলেও তাদের কোনো সন্তান হয়নি। অপরদিকে সুনিতা বিয়ের 1 বছরের মাথায় সন্তান সম্ভবা হয়ে পড়ে। বাড়িতে প্রথম সন্তানের আগমনে বাড়ির সবাই খুব খুশি হয় এবং সুনিতা খুব খেয়াল রাখতে থাকে। বছর ঘুরতেই সুনিতার কোল আলো করে এলো এক ফুটফুটে পুত্র সন্তান। দেখতে দেখতে মৃগাঙ্কের ছেলে অতুলের 3 বছর পূর্ণ হওয়ার খুশিতে মৃগাঙ্ক গ্রামের সবাইকে আমন্ত্রণ জানায় তার ছেলের জন্মদিনের জন্য। অতুলের জন্মদিনের পরের দিনই ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। আমার ছেলেটা কোথায় গেল গো? কেউ খুঁজে এনে দাও আমার ছেলেটাকে। দুপুরের খাবার নেওয়ার জন্য ক্ষেত থেকে বাড়ি ফিরে আসতেই স্ত্রী সুনিতার কান্নার আওয়াজ পেয়ে মৃগাঙ্ক ছুটে যায় ঘরের ভিতরে। ঘরে ঢুকতেই সে দেখে সুনিতা মাটিতে উবু হয়ে বসে কপাল চাপড়াচ্ছে আর কাঁদছে। মৃগাঙ্ক সুনিতার কাছে এসে তাকে জিজ্ঞেস করে, সুনিতা, এই সুনিতা, বলি কি হয়েছে তোমার? আর খোকার নাম নিয়ে এমনভাবে কাঁদছো কেন তুমি? বলি খোকা কোথায়? সুনিতা স্বামীকে সামনে দেখে তাকে জড়িয়ে ধরে তার বুকে মুখ চেপে কাঁদতে কাঁদতে বলে, খোকাকে কোথাও পাচ্ছি না গো, সেই সকাল থেকে খুঁজছি। তুমি একটু যাও না গো, আমার খোকাকে খুঁজে আনো গিয়ে। আমাকে আমার ছেলে এনে দাও। এই বলে সুনিতা অঝরে কাঁদতে থাকে। সুনিতার কান্না শুনে পাশের ঘরে থাকা বিন্তি ছুটে আসে মৃগাঙ্কর ঘরে। বিন্তিকে দেখে মৃগাঙ্ক বলে, বিন্তি, তুমি একটু সুনিতাকে সামলাও তো। ও নাকি সকাল থেকে এই খোকাকে খুঁজে পাচ্ছে না। আমি আশপাশটা একটু দেখে আসছি, দাঁড়াও। বিন্তিকে সুনিতার কাছে রেখে মৃগাঙ্ক ঘর থেকে বেরিয়ে যায় তাদের 3 বছরের ছোট্ট ছেলে অতুলকে খুঁজতে। বিন্তি সুনিতার পাশে এসে বসে বলে, দিদি ভাই, কি হয়েছে গো? তুমি এইভাবে খোকার নাম নিয়ে কাঁদছো কেন? কোথায় আর যাবে খোকা? তুমি বেশি চিন্তা করো না, ওকে তো আমি সকাল থেকেই ঘরে দেখতে পাচ্ছি না, আর বাইরেও তো দেখতে পেলাম না। নিশ্চয়ই আশেপাশে আছে কোথাও। দাদা গেছে তো খোকাকে খুঁজতে। দেখো, দাদা ঠিক ওকে নিয়ে ঘরে আসবে, তুমি কেঁদো না। বিন্তির কথায় সুনিতা কাঁদতে কাঁদতে প্রায় জ্ঞানহারা অবস্থায় ভাঙা ভাঙা শব্দে বলে,
খোকাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সারা গ্রামে দেখে এসেছি, সবাইকে জিজ্ঞেস করেছি আমি, কিন্তু কিন্তু খোকাকে পাইনি। ওকে ওকে তোমরা আমার কাছে এনে দাও। সুনিতার কথা শুনে বিন্তি প্রথমে চমকে যায়, তারপর শান্ত করার চেষ্টা করে বলে, সর্বনাশ! কি বলো গো দিদি ভাই, ওইটুকু বাচ্চা কোথায় গেল তাহলে? তুমি কি একটু দেখেও রাখতে পারো না ছেলেটাকে? তোমায় কতদিন বলেছি ছেলেকে চোখে চোখে রাখো। এখন বাচ্চা চলতে শিখেছে, কখন কি বিপদ আপদ হয়। কিন্তু না, তুমি কখনোই তো শুনলে না আমার কথা। এখন কি যে হবে ভগবান! ছেলেটাকে পাইয়ে দাও ঠাকুর, ছেলেটাকে পাইয়ে দাও। বিন্তির কথা শেষ হতেই বাড়ির বাইরে থেকে মৃগাঙ্কর চিৎকারের আওয়াজ শোনা যায়। ঈশ্বর, হায় হায়, কি করলে তুমি? কি হলো গো? চিৎকারের আওয়াজ পেয়ে সুনিতা আর বিন্তি বাইরে গিয়ে যা দেখল, তাতে সুনিতার পায়ের তলা থেকে মাটি যেন এক মুহূর্তে সরে গেল। সুনিতার সামনে বাড়ির সদর দরজার থেকে ভেতরে ঢুকে এসে দাঁড়িয়েছে মৃগাঙ্ক। তার সারা শরীর থরথর করে কাঁপছে, চোখ বিস্ফারিত, তা দিয়ে অনবরত বেয়ে পড়ছে জল। মৃগাঙ্ক দুটো হাত দিয়ে ধরে আছে তার সাদা ধুতির দুই কোণা। বর্তমানে সেই ধুতির পরিষ্কার শুভ্রতা আস্তে আস্তে কালচে লাল রক্তবর্ণ হয়ে যাচ্ছে। ধুতির মধ্যে থাকা কিছু একটা নিয়ে এসেছে মৃগাঙ্ক, যার ভারে ধুতিটা বেশ কিছুটা ঝুলে পড়েছে নিচের দিকে। ধুতির সেই ঝুলে পড়া অংশ থেকে টপ টপ করে তরল মাটিতে পড়ে মাটিটাকেও সমানভাবে রাঙা করে তুলছে ক্রমশ। সুনিতা ছুটে গেল মৃগাঙ্কর দিকে। ধুতির ভিতরে থাকা বস্তুটা দেখেই সুনিতা তৎক্ষণাৎ মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়ে। বিন্তি ছুটে যায় সুনিতাকে ধরতে। সুনিতার মাথা নিজের কোলে রেখে বিন্তি মৃগাঙ্কর দিকে জিজ্ঞাস্য দৃষ্টিতে তাকাতেই মৃগাঙ্ক মাটিতে ধূপ করে বসে পড়ে। তারপর নিজের হাতে ধরে রাখা ধুতির বাঁধন আলগা করে দেয়। ধুতির ভেতর থেকে বেরিয়ে আসে একটা বাচ্চার মৃতদেহ। দেহটির ধর থেকে মুন্ডু আলাদা করা হয়েছে। মৃগাঙ্কর ধুতির বাঁধন আলগা করতেই মুন্ডুটা গড়িয়ে গিয়ে পড়ে কিছুটা দূরে। এই দৃশ্য দেখে বিন্তি আর্তনাদ করে ওঠে। ও বাবা গো! ভগবান, কি হলো আমাদের সাথে? আরে কে করবে এমন এই বাচ্চাটার সাথে? কে করলো এমন অবস্থা? ওইটুকু শিশু কার কি ক্ষতি করেছিল? মৃগাঙ্ক নিজেকে সামলাতে না পেরে মাটিতে শুয়ে পড়ে কাঁদতে থাকে। অপরদিকে খাওয়ার নিয়ে যেতে দেরি হচ্ছে দেখে মৃগাঙ্কর ছোট ভাই শৈলেশ বাড়িতে এসে এমন ভয়াবহ দৃশ্য দেখে মৃগাঙ্কর কাছে এসে তাকে সামলাতে থাকে। হঠাৎ দুপুরে এমন অস্বাভাবিক চিৎকার চেঁচামেচি শুনে আশেপাশের বাড়ির লোকজন এসে একে একে জড়ো হতে থাকে মৃগাঙ্কর বাড়িতে। কিছু মহিলারা সুনিতাকে ধরে ধরে ঘরের ভেতর নিয়ে গিয়ে তার জ্ঞান ফিরিয়ে আনার চেষ্টা করে। বেশ অনেকক্ষণ পরে সুনিতার জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরতেই সে ছুটে বেরিয়ে আসে উঠোনে। সেখানে তার ছোট্ট ছেলের মৃতদেহ সাদা কাপড়ে মোড়ানো দেখে সুনিতার কিছু বলবার ক্ষমতা খুঁজে পায় না। সে শুধুই ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে তার ছেলের মৃতদেহর দিকে। সময় হলে মৃগাঙ্ক তার একমাত্র ছেলের শেষকৃত্য সারতে তার ছেলের মৃতদেহটা নিয়ে যায় গ্রামের একদম শেষ প্রান্তে এক পরিত্যক্ত জমিতে। রীতি অনুযায়ী ছোট বাচ্চাদের দেহ জ্বালানো হয় না, বরং তাদের দেহ মাটিতে পুঁতে দেওয়া হয়। তাই মৃগাঙ্ক তার ছেলে অতুলের দেহ মাটিতে পুঁতে দিয়ে সমস্ত কাজ সেরে রাতে বাড়ি ফিরে আসে। সেই দিন থেকেই সুনিতা কেমন যেন চুপ হয়ে যায়, ঠিকমতো খাওয়া দাওয়া করে না, কোণে এক জায়গায় চুপ করে বসে থাকে। বসে তো বসেই থাকে, কারোর সঙ্গে কোনো কথাও বলে না। সুনিতাকে অনেক কবিরাজ বুদ্ধি এইসব দেখানো হয়, কিন্তু
তাতে কোনো ফলই হয় না। একদিন গ্রামের এক বদ্যি সুনিতাকে দেখে যাওয়ার সময় মৃগাঙ্ককে ডেকে বলে, শোনো বাবা মৃগাঙ্ক, বৌমার সমস্যা শারীরিক নয়, এটা মানসিক। আমার কাছে এই রোগের কোনো ওষুধ নেই। তুমি বৌমাকে যত্নে রাখো আর ভগবানের কাছে প্রার্থনা করো। তোমার ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে নিশ্চয়ই সুনিতা ঠিক হয়ে যাবে। এই বলে বদ্যিমশাই চলে যান। সুনিতার স্বাস্থ্যে কোনো উন্নতি আসে না। সে আগের মতোই চুপ থাকে আর মাঝে মাঝে কী সব যেন বিড়বিড় করে বলে। এত চেষ্টার পরও সুনিতার স্বাস্থ্য ভালো হচ্ছে না দেখে মৃগাঙ্ক হাল ছেড়ে দেয় আর সুনিতাকে ওর মতোই থাকতে দেয়। অতুলের মৃত্যুর মাস 6 মাথায় সবাই জানতে পারে বিয়ের দীর্ঘ 6 বছর পর বিন্তি মা হতে চলেছে। বাড়ির সবাই খুব খুশি হয়ে পড়ে। অতুলের মৃত্যুর পর বাড়িটিকে যেই শোকের ছায়া গ্রাস করেছিল সেটা যেন আস্তে আস্তে সরে যেতে থাকে। সবাই আবার নতুন করে জীবনযাপন করতে শুরু করে, কিন্তু সুনিতা সেই আগের মতোই রয়ে গেল। বিন্তি অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই সুনিতার সঙ্গে কেমন যেন খারাপ আচরণ করতে থাকে। একদিন দিনটি সকাল, স্নান সেরে পুজোর ফুল তুলতে যায় তাদের উঠোনে কুয়োর পাশে থাকা টগর গাছটার কাছে। তখন সুনিতাও যায় কুয়োতে জল তোলার জন্য। সুনিতাকে দেখে বিন্তি বিরক্তি স্বরে বলে, এই দূর হ এখান থেকে। আমি তোর ছায়াও চাই না আমার ধারে কাছে। নিজের অমন জলজ্যান্ত ফুটফুটে ছেলেটাকে তো খেয়েছিস ডাইনি, এখন কি আমার সন্তানটাও খাবি নাকি? তোর কি পেট ভরে না রে? যা এখান থেকে, আমার সামনেও আসবি না বলে দিলাম। বিন্তির এমন ব্যবহারে সুনিতা কাঁদতে কাঁদতে ঘরে যেতে গিয়ে দেখে মৃগাঙ্ক দরজার সামনে দাঁড়িয়ে সমস্ত ঘটনাটা প্রত্যক্ষ করেছে, কিন্তু সে কোনো উত্তর দেয়নি। সুনিতা আরও ভেঙে পড়ে। এরপর থেকে সুনিতা বিন্তির থেকে দূরে দূরে থাকা শুরু করে। এই ঘটনার দিন 2 পর শৈলেশ একদিন দুপুরে খেতে বসে মৃগাঙ্ককে বলে, দাদা, তোমায় একটা কথা বলবো, যদি কিছু মনে না করো। মৃগাঙ্ক মুখে ভাত তুলতে গিয়েও সেটাকে আবার থালায় রেখে শৈলেশকে বলল, বল, কি বলবি? নিজের দাদাকে বলবি, তাতে আবার এত ভাবার কি আছে? বল, কি বলবি বল। শৈলেশে ততক্ষণে খাওয়া শেষ হয়ে গেছে। সে ভাতের থালায় হাত ধুতে ধুতে একটু সংকোচ করেই কথাটা বলে, বলছি দাদা, বিন্তি তো এখন অন্তঃসত্ত্বা, আর খোকার সঙ্গে 6 মাস আগে যা হলো তাতে বিন্তি খুব ভয় পেয়ে আছে। তুমি বরং বৌদিকে বলো, বৌদি যেন বিশেষ বিন্তির সামনে না আসে। আসলে বৌদিকে দেখলে বিন্তির খোকার কথাগুলো খুব মনে পড়ে যায়। খোকাকে খুব ভালোবাসতো তো, তাই ওটা সহ্য করতে পারে না। আর এই অবস্থায় ওর মানসিক চাপ নেওয়াটা মোটেই ঠিক হবে না। তাই যদি তুমি একটু... শৈলেশের কথা শেষ হতে দেওয়ার আগেই মৃগাঙ্ক তাকে থামিয়ে বলে, বেশ, ঠিক আছে, সুনিতাকে না হয় বলে দেব, ও যেন বিন্তির সামনে না আসে। সেই দিন মৃগাঙ্কের আর খাওয়া হলো না। সে শৈলেশকে কথা দিয়ে বেরিয়ে যায় সেখান থেকে। এরপর থেকে মাস 2 সুনিতা আর বিন্তির সামনে যেত না, কিন্তু তবুও বিন্তি প্রায় রোজই সুনিতাকে শুনিয়ে শুনিয়ে দিনভর অকথ্য ভাষায় কথা শোনাতে থাকে। একদিন রাতে সুনিতা আর মৃগাঙ্ক রাতের খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েছে। তখন রাত ঠিক কত হবে সেটা বোঝার উপায় নেই। এমন সময় একটা ছোট্ট বাচ্চা ছেলের কণ্ঠে সুনিতা শুনতে পায়, ওমা, তুমি কোথায়? মা, ওমা, তুমি কি শুনতে পাচ্ছ? ঘুমের মধ্যে এমন কথা শুনে সুনিতা চমকে ওঠে। আশেপাশে তাকাতেই সে বুঝতে পারে রাত তখন অনেক গভীর। সুনিতা সজাগ হয়ে বিছানায় বসে থাকে সেই বাচ্চার আওয়াজ আবার শুনতে পায় কিনা সেটা দেখার জন্য। মিনিট 5 যেতে না যেতেই সুনিতার ঘরের বন্ধ দরজার বাইরে থেকে
আবার সেই বাচ্চাটির কথাগুলো ভেসে আসে সুনিতার কানে। বাচ্চাটি এবার কাঁদতে কাঁদতে বলছে, মা, আমার এখানে খুব কষ্ট হচ্ছে গো। খুব অন্ধকার এই জায়গাটা। আমার একটুও ভালো লাগে না এখানে থাকতে। তুমি আমায় নিয়ে যাও না গো। বাচ্চাটার কথাগুলো সুনিতার কানে যেতেই সে একবার মৃগাঙ্কর দিকে তাকিয়ে দেখে মৃগাঙ্ক ঘুমিয়ে আছে, তার কানে কোনো কথাই যায়নি। তখন সুনিতা আস্তে আস্তে বিছানা ছেড়ে মাটিতে নেমে নিঃশব্দে দরজা খুলে বেরিয়ে গেল ঘর থেকে বেরিয়ে সুনিতা ওই বাচ্চাটার গলার আওয়াজ লক্ষ্য করে রাতের অন্ধকারে পৌঁছে গেল গ্রামের শেষ প্রান্তে থাকা সেই পরিত্যক্ত জমিতে যেখানে তার ছেলেকে পুঁতে রাখা হয়েছে। সুনিতা জমির ভিতর চলা শুরু করতেই হঠাৎ তার পায়ে কিছু একটা জিনিসে হোঁচট লেগে সে পড়ে যায় মাটিতে। সুনিতার হাঁটুটা পড়ে একটা পাথরের ওপর। সেই অসহ্য যন্ত্রণা তার হাঁটু থেকে মাথা পর্যন্ত ঝনঝন করে উঠল। ব্যথায় তার চোখ বন্ধ হয়ে যায়। সুনিতার কানে আসে একটা আওয়াজ, সুনিতা, এই কি হলো তোমার? ঠিক আছো তো তুমি? সুনিতা শুনতে পারে এটা অন্য কারোর নয়, এটা তার স্বামী মৃগাঙ্কের আওয়াজ। সে তার চোখ বন্ধ অবস্থাতেই বলে, মৃগাঙ্ক, তুমি এসেছো? আমি জানতাম তুমি আসবে। দেখো, ওই আমাদের খোকা আমায় ডেকে এখানে নিয়ে এসেছে। তুমি তো ঘুমোচ্ছিলে, তাই আমি তোমায় ডাকিনি। আমি একাই চলে এসেছি এখানে। সুনিতার কথায় মৃগাঙ্ক একটু আশ্চর্য হয়ে তাকে আবার জিজ্ঞাসা করে, এখানে মানে কোথায় এসেছো তুমি? সুনিতা তখনও যন্ত্রণায় চোখ খুলে তাকাতে পারছে না। সে বলে, ওই ওই যে দেখো, খোকার কবর। আমাকে তো খোকাই এখানে ডেকে আনলো। সুনিতা চুপ করতেই মৃগাঙ্ক সুনিতার দুই কাঁধে হাত রেখে তাকে ঝাঁকিয়ে বলে, আফ, এইসব পাগলের মতো বকছো তুমি। আর তুমি চোখ বন্ধ করেই বা আছো কেন? চোখ খুলে দেখো নিজের চারপাশটা। তুমি ঘরেই আছো, বিছানা থেকে মেঝেতে পড়ে কোনো দুঃস্বপ্ন দেখছো। মৃগাঙ্কের কথায় সুনিতা যেন তার সম্বিত খুঁজে পেল। সে চোখ খুলে দেখে সে তার নিজের ঘরেই মাটিতে পড়ে আছে। সুনিতা ধরফড়িয়ে উঠে উন্মাদের মতন চিৎকার করতে থাকে, খোকা, এই খোকা, তুই কোথায় গেলি? আয় বাবা, মায়ের কাছে আয়। এই বলে সুনিতা ঘরের এইদিক ওইদিক ছোটাছুটি করতে থাকে। সুনিতার চিৎকার শুনে পাশের ঘর থেকে শৈলেশ আর বিনতি মৃগাঙ্কের ঘরে এসে বলে, দাদা, কি হয়েছে? বৌদি, মাঝরাতে এরকম চিল্লামিল্লি করছো কেন? নিজের স্বামীর কথা শেষ হতেই বিনতি দাঁত খিচিয়ে বলে, এই বাড়াবাড়িগুলোই ভালো লাগে না। দিন নেই রাত নেই, সব সময় খোকা খোকা করে খালি চিৎকার। এতই যখন খোকার প্রতি ভালোবাসা, তখন নিজের ছেলেকে চোখের আড়াল হতে দিয়েছিল কেন বাপু? নিজের ছেলেটাকে তো খেয়েছো, এখন কি আমার সন্তানের দিকে নজর নাকি? এরকম দিনে রাতে চিৎকার চেঁচামেচি করলে আমি ঘুমাবো কেমন করি? এরকমভাবে তো আমার শরীর পুরো খারাপ হয়ে যাবে। দাদা, আমি আপনাকে একটা ভালো কথা বলি, আপনি দিদিভাইকে তার বাড়ি ছেড়ে দিয়ে আসুন। না হলে নিজে তো দিনে দিনে আরো অসুস্থ হচ্ছে, সাথে আমার শরীরটাও খারাপ করবে। নিজের ভাই আর ভাইয়ের বউয়ের কথা শুনে মৃগাঙ্ক চুপ করে রইল। বিনতি মৃগাঙ্ককে চারটে কথা শুনিয়ে গজগজ করতে করতে নিজের ঘরে চলে গেল। মৃগাঙ্ক আবার দরজা বন্ধ করে সুনিতাকে বিছানায় শুয়ে ঘুম পাড়িয়ে দিল। সুনিতা কোনো এক বাধ্য বাচ্চার মতো মৃগাঙ্কের মাথায় হাত বোলানোতে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে মৃগাঙ্ক সুনিতার সমস্ত ব্যাগ গুছিয়ে নেয়, তাকে তার বাপের বাড়ি ছেড়ে আসবে সেই উদ্দেশ্যে। কিন্তু বেরোবার সময় সুনিতার মায়া ভরা চোখ দুটো দেখে মৃগাঙ্ক আর তাকে বাড়ি ফেরত দিয়ে আসতে পারল না। নিজের ভাইয়ের বউয়ের কটাক্ষ সহ্য করে নিলেও মৃগাঙ্ক সুনিতাকে সত্যি ভীষণ ভালোবাসে। মৃগাঙ্ক ঠিক করে সে দরকার হলে সুনিতার হাত মুখ বেঁধে তাকে রেখে দেবে, কিন্তু সুনিতাকে সে তার নিজের কাছেই রাখবে, বাপের বাড়ি পাঠাবে না। সুনিতা অসহায়ের মতো সারাদিন সংসারের সমস্ত কাজ করে আর বিনতির হাজার হাজার মিথ্যে অপবাদ চুপ করে মাথা পেতে মেনে নেয়।
এক সময় যে বউ এই সংসারে হাল ধরে রেখেছিল, আজ সেই বউকেই কিনা ঘরের চাকরের মতো ব্যবহার সহ্য করতে হয়। দিন 10 পর আবার একদিন রাতে সুনিতা সেই একইভাবে ছোট্ট বাচ্চার আওয়াজ শুনতে পায়। সুনিতা আবার আগের মতোই আস্তে আস্তে বিছানা থেকে নেমে নিঃশব্দে দরজা খুলে ঘরের বাইরে বেরিয়ে যায়। তবে এইবার সে সতর্কভাবে চলতে থাকে। মিনিট 10 পরে সুনিতা পৌঁছে যায় গ্রামের সেই জমিতে যেখানে তার খোকাকে কবর দেওয়া হয়েছিল। কবরের সামনে এসে দাঁড়াতে সুনিতা শুনতে পায় সেই বাচ্চার কণ্ঠস্বর। বাচ্চাটি বলে, আমার এখান থেকে নিয়ে যাও মা, আমার খুব কষ্ট হচ্ছে এখানে। আমায় তুমি নিয়ে যাও তোমার সাথে, আমি আবার তোমার সাথে খেলবো, তোমার পাশে শুয়ে ঘুমাবো। আমার খুব খিদে পেয়েছে মা, কিছু খাইয়ে দেবে মা। নিজের সন্তানের এমন কথা শুনে সুনিতার বুক ফেটে কান্না বেরিয়ে আসলো। সুনিতা কাঁদতে কাঁদতে মাটি খুঁড়তে থাকে আর বলতে থাকে, এই তো খোকা, তোকে আমি নিয়ে যাব আমার সাথে। আর তোকে এখানে থাকতে হবে না এই অন্ধকারের মধ্যে। আমি অনেক রান্না করেছি আজকে, ভাত, মাছ, তরকারি, ভাজা, সব তোকে খাবো। তুই চল আমার সঙ্গে, তুই চল। মৃগাঙ্ক বুঝতে পারে সুনিতা আবার ঘুমের ঘোরে ভুল বকছে। তাই সে সবার আগে সুনিতার মুখটা চেপে ধরে তাকে শান্ত করার চেষ্টা করে। মৃগাঙ্ক তার এক হাত দিয়ে সুনিতার মুখ চেপে ধরে আর অন্য হাত দিয়ে তার হাওয়ায় চলন্ত হাত দুটো চেপে ধরে আর বলে, সুনিতা, একটু শান্ত হও, শান্ত হও লক্ষ্মীটি। তুমি ঘরের মধ্যেই আছো, এই তো চোখ খুলে দেখো, এই তো আমি আছি তোমার পাশে। আচ্ছা একটু শান্ত হও, তাকাও আমার দিকে। মৃগাঙ্কর কথায় সুনিতা ধীরে ধীরে শান্ত হলো। তারপর চোখ মেলে তাকালো। তারপর সে তার স্বামীকে আগলে ধরে অঝরে কাঁদতে থাকে। নিজের পরম আদরের স্ত্রী সুনিতার এমন অবস্থা দেখে মৃগাঙ্কের চোখেও জল এসে পড়ে। সুনিতাকে বুকে জড়িয়ে ধরে মৃগাঙ্কের চোখ থেকেও জল পড়তে থাকে তার গাল বেয়ে। এইভাবেই প্রায় প্রতিদিন চলতে থাকে। সুনিতার প্রথমে স্বপ্ন দেখা, তারপরে ঘুম থেকে জেগে উঠে কান্নাকাটি। ক্রমে মৃগাঙ্ক সুনিতার হাত পা মুখ হালকা করে বেঁধে দিয়ে তাকে রাতে ঘুম পাড়াতো, যাতে সে ঘুমের ঘোরে এমন পাগলামি না করতে পারে। দেখতে দেখতে বছর ঘুরে যায়। বিন্তি এক পুত্র সন্তান প্রসব করে। গ্রামের মানুষ একে একে সবাই বিন্তির সন্তানকে দেখতে আসে। গ্রামবাসীরা প্রায় ভুলেই যায় সুনিতার সন্তানের সঙ্গে হওয়া সেই মর্মান্তিক ঘটনা। বিন্তির সন্তানকে দেখে বেশ কিছু মহিলারা ঘর থেকে বেরিয়ে একে অপরের সঙ্গে কথা বলতে থাকে। এই তুমি দেখলে বিন্তির সন্তানকে? কেমন যেন স্থির হয়ে আছে, দেখে তো একদমই জীবন্ত মনে হয় না। আর প্রসবের সময় তো কান্নাকাটি করেনি বলেও শুনলাম। হ্যাঁ গো, আমিও তাই শুনলাম। আর বাচ্চাটার চোখের মণিটা দেখেছো? একটুকু নড়ছে না, পুরো কাঠের পুতুলের মতোই জমাট বেঁধে রয়েছে। বাবা গো, এই বাড়িতে যে কি হয় কে জানে। আমি তো আর আসবো না কখনো এই বাড়িতে। আরও আশেপাশে থাকা মহিলারা এই একই মন্তব্য করে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় তাদের দেখা হয় সুনিতার সাথে। সুনিতা বড় ভালো মেয়ে। সে বিয়ে করে আসার পরদিন থেকেই শ্বশুরবাড়িকে নিজের আপন করে নিয়েছে লক্ষ্মীমন্ত বউয়ের মতো। এতকাল সে সংসারও সামলে এসেছে। আর অপরদিকে বিন্তিকে গ্রামের তেমন কেউই খুব একটা পছন্দ করে না। বিন্তি যে গ্রাম থেকে এসেছে সে গ্রামটা নাকি মোটেই ভালো না। তাই গ্রামের সব মহিলারা বিন্তির থেকে দূরে দূরেই থাকতো। আর পরে সুনিতার বিয়ে হওয়ার পর মহিলারা যেহেতু সুনিতাকে বেশি পছন্দ করত, তাই বিন্তির চিরকালেরই রাগ ছিল। মহিলাদের মাঝের কথোপকথন শুনে সুনিতা চুপচাপ মাথা নিচু করে ঘরের ভেতর যেতেই একজন মহিলা তাকে ডেকে বলল, সুনিতা, কেমন আছো এখন? মহিলার কথার প্রতি উত্তরে সুনিতা কোনো জবাব না দিয়ে হাসি মুখে একবার তার মাথা হ্যাঁবাচক ইঙ্গিতে নাড়িয়ে ঘরের ভেতর যেতে যাবে। এমন সময় আরেকজন মহিলা তাকে দেখে বাড়ির বাইরে নিয়ে গিয়ে বলে, সুনিতা, একটা কথা বলছি, কিছু মনে করো না।
তবে তুমি বিনতির থেকে যতটা পারো দূরে থেকো, এতেই তোমার ভালো। গ্রামের মহিলার কথা শুনে সুনিতার চোখে জল চলে আসে। সে তার শাড়ির আঁচল দিয়ে চোখের জল মুছতে মুছতে বলে, আপনারা নিশ্চিন্তে থাকুন, আমি বিনতি অথবা বিনতির সন্তানের কাছে কখনোই যাব না। আমি নিজে তো আমার সন্তানকে রক্ষা করতে পারিনি, কিন্তু কিন্তু আমি চাই বিনতি তার সন্তানের সঙ্গে খুব ভালো থাকুক। আমি চেষ্টা করব যতটা সম্ভব দূরে থাকতে তাদের থেকে। মহিলাটি সুনিতার কথা শুনে দাঁত দিয়ে জিভ কেটে বললেন, আরে না না সুনিতা, তুমি যেটা ভাবছো সেটা নয়। আমি তোমার ভালোর জন্যই বলছি। বিনতি মেয়েটাকে আমার একদম সুবিধার মনে হয় না। তোমার বিয়ের পর থেকেই তো আমরা দেখেছি ওর তোমার প্রতি খুব খারাপ নজর। তারপর তোমার অমন রাজপুত্রের মতো ফুটফুটে ছেলেটার এরকম ভয়ানক অবস্থায় যে কে করলো সেটাও তো কেউ জানে না। না, তুমি সাবধানে থেকো। এইসব কথা শুনে একটু আশ্চর্য হলো। তারপর তাকে জিজ্ঞাসা করলো, আপনি ঠিক কি বলতে চাইছেন আমি বুঝতে পারছি না। দয়া করে যদি আপনি পরিষ্কার করে সবটা বলেন তাহলে খুব ভালো হয়। সুনিতার প্রশ্নে মহিলাটি সুনিতার আরেকটু কাছে এসে তার কানে কানে যা বলল তাতে সুনিতার বুক কেঁপে উঠল। মহিলাটি বলল, তোমার যখন খোকা হয়েছিল তখন বিনতি খোকাকে সবসময় নিজের কাছে রাখতো, তোমার কাছে তো যেতেই দিত না। এত ভালোবাসতো, সারাদিন খাওয়াতো দাওয়াতো। আর এখন যখন সেই খোকা নেই, এখন বিনতি একবারের জন্য খোকার কথা বলে, আর তোমার সঙ্গে যে কি ব্যবহারটা করে তা তো দেখতেই পাই আমরা। ও তোমাকে একটু সহ্য করতে পারে না, তোমার ভালোও চায় না। তাই বলছি তুমি ওর থেকে দূরে থাকো, এতে তোমার ভালো। না হলে তুমি কিন্তু আরও অসুস্থ হয়ে পড়বে। সুনিতা তার কোনো কথার উত্তর না দিয়ে নিজের আঁচল দিয়ে চোখ মুছে বাড়ির ভিতরে চলে যায়। সুনিতা একবারের জন্য বিনতির ছেলেকে চোখের দেখাও দেখতে পায় না, যদিও সে নিজেও বিনতির ছেলেকে দেখতে চায়নি, পাছে আবার সে অকথ্য বাজে কথা বলে তাকে অপমান করে সেই ভয়। সেই রাতে সুনিতা আবার স্বপ্ন দেখে। সেই দিনও বাকি দিনের মতোই মৃগাঙ্ক সুনিতার হাত পা মুখ বেঁধে দিয়েছিল। সেই রাতে সুনিতা একটা আশ্চর্য রকমের স্বপ্ন দেখে, আর এইবার সে জানে যে সে স্বপ্ন দেখছে। সুনিতা যখন ঘুমের মধ্যে সেই বাচ্চার আওয়াজ পেয়ে খাট থেকে নেমে মাটিতে দাঁড়ায়, তখন সে দেখতে পায় তার স্থূল শরীর বিছানায় দড়ি দিয়ে বাঁধা রয়েছে, আর সেই বাচ্চার আওয়াজ তাকে বলছে, মা, তুমি আমার কাছে এসো। এমন দূরে দূরে কেন থাকো? তুমি কেন আমার বাড়িতে নিয়ে যাও না? ওরা তোমায় খুব কষ্ট দেয়। তুমি আমার বাড়ি নিয়ে যাবে তো মা? এইবার আর সুনিতা কোনো ভয় না পেয়ে নিজেকে শক্ত করে দরজার বাইরে বেরিয়ে আসে। সেই দিন সুনিতা ওই বাচ্চার আওয়াজ লক্ষ্য করে আর ওই পরিত্যক্ত জমিতে না পৌঁছে সোজা চলে যায় পাশের গ্রামের নদীর পাশে থাকা একটা বড় পুরো মন্দির প্রাঙ্গণে। সেখানে গিয়ে সুনিতা দেখে কোনো একজন মানুষ যজ্ঞের আগুন জেলে তার সামনে বসে আছে। মানুষটির মুখ সুনিতা দেখতে পায় না। যজ্ঞের আগুন সেই মন্দির প্রাঙ্গণে জমার বাঁধা অন্ধকারকে যেন আরও বেশি কালো করে তুলেছে। ওই অন্ধকারে সুনিতা শুধু এতটুকু বুঝতে পারে যে মানুষটি রক্তাম্বর পড়ে আছে। সে মানুষটি খুব জোরে কিছু মন্ত্র জপ করছে, যা সুনিতা শুনতে তো পাচ্ছে কিন্তু বুঝতে পারছে না কোনোভাবেই। মানুষটির বাম দিকে মাটির বাটিতে সারি সারি করে কিছু সাজানো আছে, আর তার ডান দিকে শোয়ানো আছে একটা ছোট বাচ্চা আর একটি বড় খাঁড়া। আর মানুষটির সামনে যে জিনিসটা দেখে সুনিতার গলা শুকিয়ে গেল, সেই জিনিসটা হলো বলির হাঁড়ি কাঠ। যে বাচ্চাটি ঘুমন্ত অবস্থায় শুয়ে আছে তার গলায় ফুলের মালা পরানো আছে, আর তার সারা শরীরে সিঁদুরের মতো কোনো একটা বস্তু জড়ানো রয়েছে। সুনিতা ওই মানুষটির দিকে আরেকটু কাছে যেতেই সে চিনতে পেরেছে ওই মানুষটার পাশে শুয়ে রাখা বাচ্চাটিকে। হ্যাঁ, এটাই তো সুনিতার সেই খোকা। সুনিতা তার নিজের খোকাকে এই অবস্থায় দেখে চিৎকার করে বলে ওঠে, খোকা! নিজের সন্তানকে ওই রকমভাবে শুয়ে থাকতে দেখে সুনিতার খুব রাগ হয়। কে সেই মহিলা যে তার সন্তানকে এমনভাবে রেখেছে? সেটা দেখতেই সে এগোতে যাবে, এমন সময় ঘুমের মধ্যে মুখবন্ধ অবস্থায়
এমন গোঙানির আওয়াজ পেয়ে মৃগাঙ্ক তাকে ঠেলে ঘুম থেকে জাগিয়ে দেয়। ঘুম থেকে উঠে সুনিতা রাগের মাথায় মৃগাঙ্ককে বলে, এ তুমি কি করলে? কেন জাগিয়ে দিলে আমায়? বলো কেন জাগালে? সুনিতার এরকম রাগের কারণ বুঝতে না পেরে মৃগাঙ্ক প্রথমে একটু হকচকিয়ে যায়। তারপরে সে সুনিতাকে শান্ত করে জিজ্ঞেস করে, সুনিতা, এই সুনিতা, কি হয়েছে? তুমি হঠাৎ এমন রেগে গেলে কেন? তুমি তো ঘুমের মধ্যে বাজে স্বপ্ন দেখে ভয় পেয়ে যাও, তাই জন্য আমি তোমাকে জাগিয়ে দিলাম। কিন্তু তুমি এমন রেগে গেলে কেন আমার উপর? সুনিতা মৃগাঙ্ককে কিছু একটা বলতে গিয়েও কিছু না বলেই শুধু এটুকু বলে, তোমাকে আমার কিচ্ছু বলার নেই। আজ আমার এই অবস্থা শুধুমাত্র তোমার জন্যই হয়েছে। তাই এখন আমার সঙ্গে কি ঘটছে সেটা জানার অধিকার তোমার অন্তত নেই। এই বলে সুনিতা পাশ ফিরে শুয়ে পড়ে। এরপর থেকে প্রায় দিন 7 সুনিতা ভীষণভাবে চেষ্টা করে যায় ঘুমিয়ে পড়ে আবার স্বপ্ন দেখার, কিন্তু কোনোভাবেই সে আর স্বপ্ন দেখে না। সুনিতা সারাদিন ভীষণ পরিশ্রম করে যাতে রাতে তার তাড়াতাড়ি ঘুম এসে যায়, কিন্তু কোনোভাবেই সে রাতে ঘুমোতে আর পারে না। অনেক চেষ্টার পরেও কোনো ফল হচ্ছে না দেখে সুনিতা আশা ছেড়ে দেয়। এইভাবেই কেমন করে যে 1 মাস কেটে যায় সেটা কেউ বুঝতেই পারে না। বিন্তি আর সুনিতার সাথে কথা বলে না। সুনিতা আর সেই স্বপ্নও দেখে না, আর কারোর সাথে কথাও বলে না, এমনকি নিজের স্বামী মৃগাঙ্কের সাথেও না। দেখতে দেখতেই 1 বছর কেটে যায়। বিন্তির ছেলে 1 বছর বয়সের হয়ে যায়। সেই ছোট্ট বাচ্চাটা একটু একটু করে হাঁটতে শিখেছে সবে। শ্রাবণ মাস। বিগত 2 দিন ধরে প্রচণ্ড বৃষ্টি হওয়ায় গ্রামের মাঠঘাট জলে ডুবে বিপর্যস্ত অবস্থা হয়ে যায় গ্রামে। সেদিন মৃগাঙ্ক আর তার ভাই শৈলেশ বৃষ্টির জন্য খেতে না যেতে পেরে বাড়িতে বসে ক্ষেতের ফসলের বিষয়ে আলোচনা করছিল। এমন সময় বিন্তির চেঁচামেচি শুনে তারা 2 ভাই বাড়ির উঠোনে এসে দাঁড়ায়। উঠোনে দাঁড়াতেই মৃগাঙ্ক আর শৈলেশ দেখে বিন্তি এত বৃষ্টির মধ্যে ভিজে ভিজে তার 1 বছরের ছোট্ট ছেলেকে বেধড়ক পিটুনি দিচ্ছে, আর সুনিতা নিজের ঘরের দরজার কোণে দাঁড়িয়ে মুখে শাড়ির আঁচল দিয়ে কাঁদছে। বিন্তি তার ছেলেকে মারছে আর বলছে, তোর এত সাহস! তুই ওই ডাইনির ঘরে চলে গেছিস? 1 মুহূর্ত চোখের আড়াল হলাম কি তুই সুরসুর করে চলে গেলি তোর কাছে? তোর মা ও না আমি, বলার যাবি ওই ঘরে? এই বলে বিন্তি রাগে চিৎকার করতে থাকে আর ছেলেকে মারতে থাকে। শৈলেশ বিন্তির এমন কাণ্ড দেখে ছুটে যায় সেই দিকে, আর এক টানে নিজের ছেলেকে বিন্তির হাত দিয়ে টেনে নিয়ে বলে, আরে তুমি কি পাগল হয়ে গিয়েছো নাকি? এইটুকু শিশুকে কেউ এমন করে মারে? আর কি হয়েছে? ও বৌদির কাছে গিয়েছে তো? খোকাও তো আগে সারা দিন থাকতো তোমার কাছে, তখন কি বৌদি এমন করেছে কখনো? শৈলেশের কথা শুনে বিন্তি যেন রাগে ফেটে পড়ল। সে শৈলেশকে অকথ্য ভাষায় গালি দিয়ে বলল, ওহো, এখন যে বড় বৌদির ওপর পিরিত জেগেছে তোমার। তা বাবু, আমার সাথে থাকো কেন? ওই ডাইনির সাথেই তো থাকতে পারো। দাও আমার ছেলেকে, আমি যেমন ইচ্ছে তেমন করে শাসন করব। এটা আমার ছেলে, আমি ওকে জন্ম দিয়েছি, ও শুধু আমার। দাও আমায়। এই বলে বিন্তি সুনিতাকেও গালি দিতে থাকে, আর তার ছেলেকে শৈলেশের থেকে কেড়ে নিতে যাবে এমন সময় শৈলেশ তার ছেলেকে নিয়ে ঘরে চলে যায়। আর ওইদিকে বিন্তির এমন বাজে কথা সহ্য না করতে পেরে সুনিতা কাঁদতে কাঁদতে দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। মৃগাঙ্ক যায় সুনিতার পিছু পিছু। বর্ষার দিনে সন্ধ্যার পর রাত নামে একটু তাড়াতাড়ি সুনিতা আর মৃগাঙ্ক রাতের খাওয়া দাওয়া শেষ করে নিজের ঘরের ভেতর আছে। এমন সময় দরজার কড়া নাড়ে শৈলেশ। মৃগাঙ্ক দরজা খুলে শৈলেশকে দেখেই বলে, ভাই, তোকে আর কিছু বলতে হবে না রে। আমি আপাতত সুনিতাকে বলে দিয়েছি সবসময় যেন ঘরের দরজা বন্ধ করে রাখে, আর কাল আমি ওকে ওর বাপের বাড়িতে দিয়ে আসবো। সে নিয়েই কথা বলছি। আমি আর সুনিতা ঠিক করেছি যে আমরা আর এই বাড়িতে থাকবো না, আমরা এখান থেকে চলে যাব ওর বাপের বাড়িতে। এবার থেকে আমরা সেখানেই থাকবো রে, আর তোদের কোনো সমস্যা হবে না আমাদের জন্য। আর সত্যি বলতে বিন্তির বারবার করে সুনিতাকে অপমান করাটা
আমি আর মেনে নিতে পারছি না রে। দরজার বাইরে দাঁড়িয়েই মৃগাঙ্কের কথা শুনে শৈলেশ এক মুহূর্ত চুপ থাকে। তারপর মৃগাঙ্কের 2 হাত চেপে ধরে কাঁদতে থাকে। ভাইয়ের এমন অবস্থা দেখে মৃগাঙ্ক বলে, আরে ভাই, আরে কি হলো তোর? এমন বাচ্চাদের মতো কাঁদছিস কেন তুই? আয় আয় আয়, ঘরের ভেতরে আয়। এই বলে 2 ভাই ঘরের ভেতরে চলে যায়। ঘরের ভেতরে যেতেই শৈলেশ 2 হাত জোর করে সুনিতার উদ্দেশ্যে বলে, বৌদি, বৌদি তুমি আমায় ক্ষমা করে দিও। এত দিন ধরে বিন্তির এত অভদ্রতা, আমি তোমায় এত বাজে বাজে কথা বলা, আমি সব কিছু মুখ বন্ধ করে সহ্য করেছি। কখনো বিন্তিকে কিচ্ছু বলিনি। এমনকি আমি ওর জন্য নিজেও তোমায় অনেক অপমান করেছি। আজ আমি তা খুব ভালো করে বুঝতে পারছি। বৌদি, বৌদি তুমি আমায় ক্ষমা করে দিও, তুমিও আমায় ক্ষমা করে দিও। শৈলেশের কথায় সুনিতা তাকে বলে, ছি ছি ঠাকুরপো, এ তুমি কি করছো? দয়া করে হাত জোর করো না। তুমি আমার ভাইয়ের মতো, আর ছোট ভাই ভুল করতেই পারে। বড়দের কর্তব্য হলো তাদের ক্ষমা করে দেওয়া। তুমি এইভাবে কেঁদো না। সুনিতার কথায় শৈলেশ চোখে জল মুছে বলে, না বৌদি, আমি অনেক পাপ করেছি এতদিন, তবে আর নয়। আমি আর বিন্তির তোমার প্রতি এই দুর্ব্যবহার সহ্য করব না। আর দাদা, তোমাদেরকে কোথাও যেতে হবে না। তুমি আর বৌদি নিজের বাড়ি ছেড়ে কোথাও যাবে না, আমি এই বলে দিলাম। এবার তোমরা শুয়ে পড়ো, যাও, অনেক রাত হয়েছে। কাল সকালে উঠে আবার আমাদের খেতে যেতে হবে। ভাই, তুই ঘরে যা এখন। বিন্দি তোকে দেখতে না পেলে আবার রেগে যাবে। আর আমাদের জন্য এত চিন্তা করতে হবে না রে। আমরা ওই বাড়িতে ভালোই থাকবো, আর রোজ তো তোর সাথে খেতে দেখা হবেই। তুই ঘরে যা। আমি তোমাকে একবার না বলেছি? দাদা, তুমি কিন্তু সব সময় আমার সব কথা রেখেছো, এইবারও তোমাকে রাখতে হবে। আমি এখন চলে যাচ্ছি, তবে তোমরা কোথাও যাবে না, এই শেষ কথা আমি বলে দিলাম। এই বলে শৈলেশ মৃগাঙ্কের ঘর থেকে বেরিয়ে যায়। পরদিন ভোরবেলায় মৃগাঙ্কর ঘুম ভাঙে তার বন্ধু নিতাইয়ের আওয়াজে। মৃগাঙ্ক, এই মৃগাঙ্ক, তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে আয়। দেখ দেখ কি সর্বনাশ হয়ে গেছে। এই মৃগাঙ্ক। মৃগাঙ্কের বন্ধু নিতাই অনবরত এইভাবেই চিৎকার করতে থাকে। মিনিট 5 মধ্যেই মৃগাঙ্ক আর সুনিতা হন্তদন্ত হয়ে বাড়ির সদর দরজা খুলে দেখে নিতাই রীতিমতো হাঁপাচ্ছে। নিতাইকে ওইভাবে দেখে মৃগাঙ্ক তাকে জিজ্ঞেস করে, আরে নিতাই, এই কি হয়েছে? এমন কাঁপছিস কেন তুই? নিতাই কোনো কথার উত্তর না দিয়ে মৃগাঙ্কের হাত ধরে তাকে নিয়ে যায় গ্রামের সেই পরিত্যক্ত জমিতে। মৃগাঙ্কর পিছু পিছু সুনিতাও সেখানে গিয়ে হাজির হয়। ওরা সেই জমিতে পৌঁছতেই দেখে গ্রামের বেশ কিছু লোক গোলাকার হয়ে জড়ো হয়ে কিছু একটা দেখছে। নিতাই ওই ভিড়কে উদ্দেশ্য করে নিজের ডান হাতের তর্জনে নির্দেশ করতেই মৃগাঙ্ক তাদের কাছে গিয়ে ভিড় ঠেলে নিচের দিকে তাকাতেই তার সারা শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেল। মৃগাঙ্ক ধপ করে মাটিতে বসে চিৎকার করে আর্তনাদ করে উঠল, শৈলেশ, ভাই আমার কি হয়ে গেল রে তোর? এই শৈলেশ! গ্রামবাসীরও মৃগাঙ্কের সামনে মাটিতে পড়ে আছে শৈলেশের রক্তাক্ত দেহ। স্বামীর আর্তনাদে সুনিতা সামনে গিয়ে শৈলেশের মৃতদেহ দেখে ভয়ে 2 পা পিছনে সরে আসে। তারপর বাড়ি ফিরে বিন্তিকে সবটা জানায়। সবটা শুনে বিন্তির মুখের অভিব্যক্তি দেখে সুনিতার মোটেই ভালো ঠেকল না। পরের কিছুক্ষণের মধ্যেই নিতাই আর গ্রামের মানুষ মিলে শৈলেশের মৃতদেহ বাড়িতে নিয়ে আসে। স্বামীর মৃতদেহ দেখে বিন্তি বুক চাপড়ে কান্না করতে থাকে। পরে স্বামীর শেষকৃত্য সেরে এসে নিজের ঘরে ছেলে নিয়ে দৌড় দিয়ে দেয়। দেখতে দেখতে শৈলেশের মৃত্যুর দিন 15 কেটে যায়। তার শ্রাদ্ধ শান্তি ভালো মতো মিটিয়ে মৃগাঙ্ক ঠিক করে সে আর ওই বাড়িতে থাকবে না। ততদিনে গ্রামের মানুষের মধ্যে কানাঘুষো শুরু হয়ে যায়। বাড়িতে বছর 2 মধ্যে 2 মানুষের রহস্যজনকভাবে অপঘাতে মৃত্যু হয়। অপরদিকে সুনিতা লক্ষ্য করে বিন্তির মুখে দুঃখ পাওয়ার থেকে শান্তির বেশি অভিব্যক্তি প্রকাশ পায়।
সুনিতা ঠিক করে এই রহস্য সে না জেনে বাড়ি ছাড়বে না। মৃগাঙ্ককে অনেক কষ্টে বুঝিয়ে সুনিতা রাজি করায় বাড়ি থেকে না যাওয়ার জন্য। মৃগাঙ্ক শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। সুনিতা আড়ালে বিন্তিকে নজর রাখতে থাকে। দিন দশেক কোনো অসঙ্গতি সুনিতার নজরে পড়ে না। তবে তারপর একদিন দুপুরে যখন সুনিতা নিজের খাওয়া সেরে ঘরে চলে যায়, তখন সে লক্ষ্য করে বিন্তি খুব সতর্ক হয়ে বাড়ির বাইরে চলে যায়। আর প্রায় 1 ঘন্টা পর একটা বাজারের থলে হাতে বাড়িতে ঢোকে। আর তখনই সুনিতা অতি সন্তর্পণে দেখে নেয় ওই থলেটা বিন্তি কোথায় রাখে। সন্ধ্যার সময় যখন বিন্তি তার ছেলেকে নিয়ে রান্নাঘরে নিজের জন্য রান্না করে, তখন সুনিতা চুপিসারে বিন্তির ঘরে গিয়ে তার আলমারির পেছন থেকে বের করে ফেলে সকালে বিন্তির হাতে দেখা সেই বাজারের থলেটা। সুনিতা দেখে থলের মধ্যে আছে কিছু কাঠ, এক ঠোঙা ভর্তি ধুনো, একটা সিঁদুরের কৌটো, আরও কী সব। বিন্তির গলার আওয়াজ পেয়ে সুনিতা তার ঘর থেকে বেরিয়ে যায়। তখন প্রায় মাঝরাত হবে। বিন্তির ঘরের দরজায় একটা খুট করে আওয়াজ হওয়ায় সুনিতা সতর্ক হয়ে যায়। সুনিতা আগে থেকেই নিজের ঘরের দরজা একটু ফাঁকা রেখে ঘরের আলো বন্ধ করে দিয়েছিল। বিন্তির দরজা খোলার আওয়াজ পেয়ে সে নিজের ঘরের দরজায় উঁকি মেরে দেখে বিন্তি গায়ে চাদর জড়িয়ে বাড়ির বাইরে বেরিয়ে গেল। সুনিতাও আর কোনো কিছু না ভেবেই পিছু ধরল বিন্তির। কিছুটা দূরত্ব বজায় রেখে সুনিতা চলতে চলতে যেখানে গিয়ে পৌঁছলো, সেই জায়গা দেখে সুনিতার পায়ের তলা থেকে মাটি সরে গেল। সুনিতার এই জায়গা চেনা, খুব চেনা। এই জায়গা সে তার স্বপ্নে দেখেছে। এই যে সেই পাশের গ্রামের পুরো মন্দির প্রাঙ্গণ। এ কথা ভাবতে ভাবতেই সুনিতার কানে আসতে থাকে সেই দুর্বোধ্য ভাষায় মন্ত্র জপ করার আওয়াজ। সেই আওয়াজ লক্ষ্য করে আওয়াজের উৎপত্তিস্থলে পৌঁছে সুনিতা দেখে সেই দৃশ্য যা সে আগেও স্বপ্নে দেখেছে। সেই জ্বলন্ত অগ্নিকুণ্ড, আর তার সামনে রক্তাম্বর পরে কেউ বসে অনবরত মন্ত্র জপ করছে। তার বাম পাশে সারি সারি বাটি সাজানো। ডান দিকে একটা শিশু শুইয়ে রাখা আছে, আর তার পাশে একটা খাঁড়া, আর সামনে কোনো এক বিভীষিকার মতো দাঁড় করানো আছে বলির হাড়ি কাঠ। সুনিতা অবাক হয়ে দেখতে থাকে সেই রক্তাম্বর পরিহিত মানুষটার ক্রিয়াকলাপ। ততক্ষণে সুনিতা বাচ্চাটাকে চিনতে পেরেছে আর বুঝতে পেরেছে এরপর কি নারকীয় কাণ্ড ঘটতে চলেছে। বেশ কিছু সময় সুনিতা চুপ করে দাঁড়িয়ে রইল। আর যখনই সেই মানুষটি বাচ্চাটাকে নিয়ে হাড়ি কাঠে রেখে খাঁড়া হাতে তুলেছে, অমনি সুনিতা একটা মোটা গাছের ডাল দিয়ে সজোরে আঘাত করলো সেই মানুষটার মাথায়। মানুষটি একটা চাপা আর্তনাদ করে মাটিতে পড়ে গেল। আর তখনই তার মাথায় থাকা কাপড় সরে গিয়ে তার মুখ পরিষ্কার হলো সুনিতার কাছে। মানুষটির মুখ দেখে সুনিতার শিরদাঁড়া বেয়ে রক্তের হিম শীতল স্রোত বয়ে গেল। সুনিতা কাঁপা কাঁপা গলায় বলল, মৃগাঙ্ক তুমি? মৃগাঙ্ক সুনিতার উপর দাঁত খিচিয়ে বলল, তোর এত সাহস, তুই আমার কাজে বাধা দিচ্ছিস? নিজের জীবন চাস তো এখান থেকে চলে যা, চলে যা এখান থেকে। সুনিতা নিজেকে সামলে নিয়ে বলে, ছি মৃগাঙ্ক, এসব কি করছো তুমি? তুমি এই বাচ্চাটার জীবন কেন কেড়ে নিতে চাইছো? মৃগাঙ্ক একটা তাচ্ছিল্যের হাসি এসে বলে, তুই একটা তুচ্ছ মানুষ, তুই এসব কিছু বুঝবি না। আমি এই বলিটা দিয়ে সর্বশক্তিমান হয়ে যাব। আমি তখন যা চাইবো তাই হবে। সুনিতা মৃগাঙ্ককে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু মৃগাঙ্ক কোনো কিছুই শোনে না। সুনিতা মৃগাঙ্কর সামনে হাত জোর করে বলে, দয়া করে এমন করো না গো, আমি তো ভাবতেই পারছি না আমার স্বামী এমন কিছু করতে পারে। মৃগাঙ্ক সুনিতার কথা শুনে পৈশাচি কট্ট হাসি হেসে বলে, আরে তো তুই কি ভেবেছিলিস ওই ওই বিন্তি এসব করছে? আরে না রে পাগলি, না। তুই যাকে বিন্তি মনে করছিস সে আসলে বিন্তিই না। বিন্তিকে তো আমি অনেক আগেই মেরে ফেলেছি রে। যে রাতে খোকাকে বলি দিচ্ছিলাম, এ রাতে বিন্তি আমাকে দেখে নেয়।
তখন আমি খোকার সাথে বিন্তিকেও মেরে ফেলি। আর এতদিন তুই যাকে দেখে আসছিলিস সেটা আমারই পাঠানো একটা প্রেতনি। আমি ওকে বলেছিলাম তো তোর সামনে অমন আচরণ করতে, যাতে তোর ওকে সব সময় সন্দেহ হয়। কিন্তু আজ যে কি করে তুই এখানে চলে আসলি। এই বলে মৃগাঙ্ক আবার উঠে দাঁড়িয়ে খাড়াটা হাতে নিতেই যাবে, তখন সুনিতা দৌড়ে গিয়ে খাড়াটা নিজের হাতে নিয়ে বলে, তাহলে শৈলেশকেও তুমি মেরেছ? আর বিন্তির রূপে যদি পেতনি থেকে থাকে, তাহলে এই সন্তানটা কি মানুষের সন্তান? হ্যাঁ হ্যাঁ রে হ্যাঁ, ও তো সেই রাতে দেখে নিয়েছিল যে ওটা বিন্তি নয়, বরং বিন্তি রূপের একটা প্রেতনি, তাই ওকেও মরতে হয়েছে। আর এই সন্তান মানব সন্তান, এটা আমার আর তোর দ্বিতীয় সন্তান। খোকা মারা যাওয়ার 6 মাস পর থেকেই তো তুই অন্তঃসত্ত্বা হয়ে গেছিস। আমি তখন তন্ত্র বলে তোর গর্ভের সন্তানটাকে প্রেতনিটার গর্ভে স্থানান্তরিত করি। এটা আমাদেরই সন্তান, আমার নিজের রক্ত। আর এখন দরকার হলে তোকেও মারবো। যদি তুই আমার কাজে বাধা দিতে আসিস তো তোকেও মরতে হবে। সুনিতা তৎক্ষণাৎ বাচ্চাটাকে কোলে নিয়ে বলে, না না না, আমি তোমায় এমন পাপ করতে দেব না। আমি আর আমার সন্তানকে হারাবো না। তবে রে, তোর এত সাহস! দাঁড়া, আমি এক্ষুনি তোর ব্যবস্থা করছি। এই বলে মৃগাঙ্ক মন্ত্র জপ করে। তবে কিছু সময় পর চোখ খুলে আশেপাশে দেখে আশ্চর্য হয়ে যায়। তখনই বিন্তির কণ্ঠস্বর ভেসে আসে, আপনার দাসী সেই প্রেতিনি আর আসতে পারবে না। আমি তাকে চিরতরে শেষ করে দিয়েছি। দিদিভাই, তুমি এবার অসম্পূর্ণ কাজটা সমাপ্ত করে দাও। বিন্তির কথা শেষ হতেই কোথা থেকে যেন ঝোড়ো হাওয়া এসে যজ্ঞের আগুনের স্ফুলিঙ্গ উড়িয়ে আশেপাশের গাছের পাতায় লেগে তাতে আগুন জ্বলে যায়। আর সেই আগুনের লেলিহান শিখায় মৃগাঙ্কের মুখ কোনো এক পিশাচের থেকে কম কিছু লাগছিল না। মৃগাঙ্ক সুনিতার দিকে তেড়ে আসতেই সুনিতার তার ডান হাতে থাকা খাড়াটা তুলে বসিয়ে দেয় মৃগাঙ্কের গলায়। মুহূর্তের মধ্যে মৃগাঙ্কের ধর থেকে মুন্ডুটা আলাদা হয়ে ছিটকে পড়ে মাটিতে। সুনিতা চিৎকার করে বলে, অনেক ধন্যবাদ তোমায় বিন্তি। তোমার জন্য আজ আমি আমার সন্তানকে ফিরে পেলাম। আমায় তুমি পারলে ক্ষমা করে দিও। আমি তোমায় ভুল বুঝেছি তার জন্য। সুনিতার কথা শেষ হতেই সে দেখতে পায় এক ছায়ামূর্তি ধীরে ধীরে তার আকার নিচ্ছে। ছায়ামূর্তি স্পষ্ট হতেই সুনিতা দেখে বিন্তি তার সামনে দাঁড়িয়ে আছে। তার চোখে জল, তবে মুখে একটা ম্লান হাসি ফুটে উঠেছে। সুনিতা বিন্তিকে দেখে আরও কিছু বলতেই যাবে, এমন সময় তার সামনে আরও একটা অবয়ব স্পষ্ট হয়। এবার সেটা তার খোকার অবয়ব। সুনিতা কোলে তার দ্বিতীয় সন্তানকে নিয়ে খোকার দিকে ছুটে যেতেই তারা দুজনেই অদৃশ্য হয়ে যায়। সুনিতা নিজের সন্তানকে কোলে নিয়ে বাড়ি ফেরার পথে হাঁটা শুরু করে।